আমায় আমায় কেউ শুনতে পারছেন? কেউ শুনতে? জানি না আদৌ কেউ শুনতে পাচ্ছেন কিনা। তাও বলবো যে অনেক সময় আগে আমিও খুব সাধারণ ভাবে এই অচেনা অভিশাপ নিয়ে চর্চা করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। হারিয়ে গিয়েছি সময়ের সমান্তরালে। পারিনি মুক্ত হতে। রয়ে গিয়েছি কোনো এক মধ্যবিত্ত অজানা জায়গায়। তাই আপনারাও যদি অচেনা অভিশাপ শুনতে চান বা জানতে চান, তাহলে সাবধানে জানবেন, কারণ এর পরিণাম অনেক ক্ষেত্রেই কঠিন পর্যায়ে চলে গিয়েছে, যেখান থেকে কিছুতেই কিছু করার সম্ভব হয় না। জানি না কেউ শুনতে পারছেন কিনা আমার ভয়েস। তাও আবারও বলবো যে আমাদের চেনা জগৎটা ভীষণ রকম অচেনা হয়ে উঠতে কেবল একটা পর্দার ব্যবধান। প্রকৃতির খেয়ালে বা অদৃশ্য কোনো শক্তির অঙ্গুলি হিলনে চোখের পলকে সেই পর্দাটা হঠাৎ করে সরে গেলে শিহরণ জাগে। লাল আর কালোর আলপনাতে সেজে গুজে জেগে ওঠে কত রকম ভয়ের জগৎ। হরেক রকম মৃত্যু ফাঁদ ছড়ানো থাকে সেখানে, আর একবার সেই ফাঁদে পা দিলে আর মুক্তি নেই এই জীবনে। কেবল তাই নয়, হয়তো মৃত্যুতেও মুক্তি নেই সেই অভিশপ্ত অস্তিত্ব থেকে। আজ শুনে নেব তেমনই দুটি গল্প, যেখানে স্থান, কাল, পাত্রের ব্যবধান ঘুচে যায়, দেশ কালের সীমারেখাও অস্পষ্ট হয়ে আসে, অতল স্পর্শী অন্ধকার থেকে উঠে আসে ভয়ঙ্কর অস্তিত্বরা, জীবন হয়ে ওঠে দুর্বিষহ, নেমে আসে অচেনা অভিশাপ। শুরু হচ্ছে প্রথম কাহিনী। যে নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ করে আনার মতো মূর্খামি আর কিছুই হতে পারে না, আর সেই কাজটাই করেছিলাম আমরা। কিন্তু জীবন সব ভুল সংশোধনের সুযোগ দেয় না মানুষকে। আমরাও হয়তো আর সুযোগ পাবো না নিজেদের চেনা জগতে ফিরে যাওয়ার। একটা ভুল সিদ্ধান্ত যে প্রাণঘাতী হয়ে দেখা দেবে তা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। বুঝলে কি আর আসলে নিয়তির অমোঘ আহ্বান কেই বা অস্বীকার করতে পেরেছে? এখন প্রতি মুহূর্তে মূর্তিমান মৃত্যুদূতের পদসঞ্চার শুনতে পাচ্ছে। ক্রমশ একটা মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে চলেছি আমরা। অবশ্য এখন আর আমরাই বা বলি কি করে? এখন আমি তো একদম একা। একটা ডায়েরির পাতায় অত্যন্ত তাড়াহুড়ো করে লেখা খাপছাড়া কিছু শব্দ পড়ে চলেছেন ইনভেস্টিগেশন অফিসার মিস্টার পাকরাশি। ডায়েরিটা দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। ফ্ল্যাটটা ঘটনাক্রমে অত্যন্ত জটিল একটা কেসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। তিনজন তরতাজা যুবক রাতারাতি উধাও। ফ্ল্যাটটার ঘর দুটোয় দেওয়াল আর মেঝেতে লেগে থাকা চাপ রক্ত মর্মান্তিক অজানা ঘটনার বীভৎসতারে ইঙ্গিত দিচ্ছে কেবল। তিনজনের অন্যান্য দেহাংশের হদিশ না মিললেও অদ্ভুতভাবে তিনজোড়া রক্ত মাখা বুড়ো আঙুল ইতস্তত পড়ে থাকতে দেখা গেছে। ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত অংশটায় একটা সম্পূর্ণ জ্বলে যাওয়া মোমবাতির অবশেষ, একটা বৃত্তাকারে পাকানো নাইলনের দড়ি আর ফ্ল্যাটের অন্য অংশটায় বিছানা থেকে ওই ডায়েরিটা পাওয়া গেছে।
আপাত দৃষ্টিতে কোনো মূল্যবান জিনিসই কিন্তু খোয়া যায়নি, তাই প্রাথমিকভাবে মানসিক বিকারগ্রস্ত নৃশংস কোনো খুনির কাজ বলে মনে হলেও তার জন্য নির্দিষ্ট এবং যথেষ্ট প্রমাণ কিছুই মিলল না খুনির তরফে তেমন কোনো নোটও। সেটা অবশ্য সাসপেন্স থ্রিলার গল্প, উপন্যাস কিংবা সিনেমার চিত্রনাট্যের মতো করে খুনি নাই রাখতে পারে। তবে ফ্ল্যাটের দরজাও ভিতর থেকে বন্ধ করা ছিল। তাছাড়া আশেপাশের ফ্ল্যাটের লোকজনও কোনো আর্তচিৎকার শুনতে পায়নি বলেই জানিয়েছে। এত রক্তারক্তি আর তার দরুন হওয়া সংঘাতের কোনো শব্দই শোনা যাবে না, অবিশ্বাস্য ব্যাপার। তবে সন্দেহ নেই, প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দারা যে মিথ্যে কথা বলছেন না তার প্রমাণ সিসিটিভি ফুটেজ। ফ্ল্যাটটা অরিন্দম মল্লিকের। তার দুই বন্ধু সাত্তকী বসু আর পরিমল হাজরা প্রতি উইকেন্ডেই যেমন আসেন, এই দিনও এসেছিলেন। ওনারা দুজন বাদে আর কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেখা যাচ্ছে না ফুটেজে। আরও আশ্চর্যের বিষয়, ওই ফ্ল্যাট থেকে বাইরে যেতে দেখা যাচ্ছে না কাউকেই। যাই ঘটে থাকুক না কেন, জীবন্ত বা মৃত অবস্থায় ওনাদের তিনজনকেই পাওয়া যাওয়ার কথা ওই ফ্ল্যাটেই। কিন্তু ওই কর্তিত বুড়ো আঙুলগুলো আর রক্তের দাগ ছাড়া আর কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না তাদের। অ্যাস্ট্রেতে সিগারেটের অবশেষ আর অগোছালোভাবে ছড়িয়ে থাকা কিছু ফাস্ট ফুডের প্যাকেট পাওয়া গেছে অবশ্য, কিন্তু সবকিছুর ফরেনসিক পরীক্ষাও চতুর্থ ব্যক্তির অনুপস্থিতি প্রমাণ করছে। সব মিলিয়ে কেসটা জটিল আকার নিচ্ছিল। সঙ্গত কারণেই তদন্তটির দায়িত্বে থাকায় পোরখাওয়া পুলিশ অফিসার নীলাম্বর পাকরাশির কপালেও ভাঁজের সংখ্যা বাড়ছিল। ডায়েরির লেখাটা পড়তে পড়তে রক্তচাপও সমানুপাতিক হারে বাড়ছিল তার। সম্ভব অসম্ভবের দোলাচলে পড়ে যাচ্ছেন তিনি। তার যৌক্তিক চিন্তাগুলো বিশ্বাসের দরজায় প্রহরী হয়ে বাদ সাধছে। তবু আবার তিনি পড়তে থাকলেন ডায়েরিটা। ওটাই যে বিস্ময়কর ঘটনার একমাত্র সাক্ষী। ডায়েরিটা যদি কারোর হাতে পৌঁছয়, মৃত্যু মুখে দাঁড়িয়ে ডায়েরি লিখে চলেছি কিভাবে, এই প্রশ্নটা নিশ্চয়ই তাকে ভাবাবে। আসলে এই জগতে সময় যেন থমকে আছে। মর্মান্তিক মৃত্যু নেমে আসবে জানি, কিন্তু তার আগেও অনন্ত সময়ের অপেক্ষা বড়ই অসহনীয়। কারো সাথে যোগাযোগের রাস্তা নেই, পালানোর পথও বন্ধ। ভয়ঙ্কর পরিণতির জন্য উদ্বিগ্ন অপেক্ষা কেবল। তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে অন্যদের ভবিষ্যতের জন্য সাবধান করে দিতেই ডায়েরিতে লিখে রাখছি সবটা। যদিও জানি না ডায়েরিটাও আমাদের চিরপরিচিত জগতে আর ফিরে যেতে পারবে কিনা। গোড়া থেকে শুরু করছি। আমি অরিন্দম আর আমার দুই বন্ধু সাত্তকী আর পরিমল এই মরণ খেলাতে জড়িয়ে পড়ি। হয়তো অদৃষ্টের লিখনেই আমাদের বহুদিনের অভ্যেস মতোই সারা সপ্তাহ অফিসের খাটাখাটনি সামলে সপ্তাহের শেষে আমার ফ্ল্যাটেই তিন বন্ধু মিলে একটু আনন্দ ফুর্তি করি। এদিনের শুরুটাও ওই একইভাবেই হয়েছিল। হঠাৎই পরিমল একটু অন্যরকম করে সেলিব্রেট করার প্রস্তাব দেয়। স্কেয়ারি গেম খেলার কথা বলেও, জাস্ট ফর ফান। কিন্তু সেই মজাই যে প্রাণঘাতী সাজা হয়ে যাবে তখন কি আর জানতাম? ইন্টারনেটের সুবাদে দেশ বিদেশের নানা রকম স্কেয়ারি গেম ও সেই সংক্রান্ত নিয়মকানুন খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না আমাদের। বেশ কিছু গেমের মধ্যে থেকে দ্য থামস গেম নামক একটি জাপানিজ স্কেয়ারি গেমের ইংরেজি তর্জমা আমাদের সকলের মনে ধরে। আয়োজনের আড়ম্বরও বেশি কিছু ছিল না, আর সত্যি বলতে বেশ রোমহর্ষকও ছিল সেটা।
গেমটা ছিল অনেকটা এই রকম। একটা দড়িকে বৃত্তাকারে রেখে তার ঠিক মাঝখানে একটা বড় সাইজের মোমবাতি জ্বালাতে হবে। তিনজন বৃত্তাকারে ওই মোমবাতিকে ঘিরে বসে নিজের বুড়ো আঙুল দিয়ে অপরের বুড়ো আঙুল জড়িয়ে ধরে থাকবে। একজনের বাঁ হাতের আঙুল এবং অন্যজনের ডান হাতের। এরপর মন থেকে অন্য সব ভাবনা দূর করে এক মনে তিনজন বলতে থাকবে, মোমোকা, আমাদের প্রার্থনা শোনো। মোমোকা, আমাদের ইচ্ছে পূরণ করো। জনশ্রুতি অনুসারে মোমোকা একজন দুর্ভাগা জাপানি মহিলা। এক নৃশংস সাইকো কিলারের হাতে সে নির্মমভাবে খুন হয়। তারপর তার দেহাংশ টুকরো টুকরো করে কেটে ফেলে সেই খুনি। বাকি সমস্ত দেহাংশ খুঁজে পাওয়া গেলেও তার হাতের বুড়ো আঙুলগুলো কিন্তু পাওয়া যায়নি। শোনা যায় পুলিশ ধরতে না পারলেও সেই সাইকো কিলারেরও মর্মান্তিক মৃত্যু ঘটে, আর তার কাটা দেহাংশের প্রতিটিতে রক্তের অক্ষরে লেখা ছিল মোমোকা। বলা বাহুল্য, সেই লেখাই মোমোকার খুনি হিসেবে সেই ব্যক্তির দেহাংশ শনাক্ত করতে সাহায্য করে, কিন্তু সাথে সাথে মোমোকার অতৃপ্ত প্রেতের ভয়ঙ্কর অস্তিত্ব জানান দেয়। যাকে যে কথা বলছিলাম, ওইভাবে এক মনে মোমোকাকে ডাকতে ডাকতে একসময় নাকি যারা ডাকছে তারাই মর্মান্তিক হত্যাকাণ্ডের স্থানটিতে পৌঁছে যায়। বলা ভালো, তাদের পরিচিত ঘরই তখন হয়ে ওঠে সেই অভিশপ্ত মৃত্যুপুরী। সেই গা ছমছমে মৃত্যুপুরীতে গেমটির খেলোয়াড়দের কাজ হবে মোমোকার দুটি কাটা বুড়ো আঙুল খুঁজে বের করা। কিন্তু কয়েকটা শর্ত আছে খেলায়। তিনজন খেলোয়াড় স্বাধীনভাবে খুঁজতে পারবে না। তাদের গেমটি চলাকালীন সব সময় পরস্পরের একটা করে বুড়ো আঙুল জড়িয়ে ধরে রাখতে হবে। অবশ্যই ওই অবস্থায় তিনজনে মিলে চলাফেরা করা সহজ নয়, সেখানে অনুসন্ধানের কাজ করা তো আরোই দুষ্কর। তবু এটাই গেমটির একটা আবশ্যক পালনীয় নিয়ম। আঙুলের বাঁধন মুক্তি ঘটলে অশরীরী আততায়ী তৎক্ষণাৎ খেলোয়াড়দের পুরো আঙুল কেটে নেবে। আর একটা শর্ত ছিল যে গেমটি শুরুর সময়ের মোমবাতিটা সম্পূর্ণ জ্বলে যাওয়ার আগে অবধি খেলোয়াড়দের কাছে সময় থাকবে বুড়ো আঙুল দুটো খুঁজে বের করার। তার মধ্যে খুঁজে বের করতে না পারলে সে অভিশপ্ত স্থানেই বন্দী হয়ে পড়বে তারা, আর ফিরে যেতে পারবে না তাদের নিজেদের পৃথিবীতে। আর 3 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই যে পিছন থেকে যতই ভয় দেখানো হোক না কেন, সেই সবকে অগ্রাহ্য করে গেমের মূল লক্ষ্যেই ফোকাস রাখতে হবে। কেউ কোনো প্রলোভনে বা আতঙ্কে পিছন ফিরে তাকালে তার ফল হবে মারাত্মক। কিন্তু ঠিক কি ঘটবে তা বলা ছিল না। গোড়াতে আমরা বেশ মজার ছলেই খেলাটা শুরু করি। এই আলো ঝলমলে শহরের অতি প্রাকৃতিক গল্পের প্রতি আকর্ষণ থাকলেও তাকে বাস্তবিক মান্যতা দেওয়ার কথা কেউই বোধহয় ভাবে না। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। কিন্তু আমাদের জানার পরিধিটাই যে চূড়ান্ত নয়, এটা আমরা ভুলে যাই। হালকা চালে সমস্ত আয়োজন সম্পূর্ণ করে খেলাটা শুরু করলাম আমরা। নিজেদের বৃদ্ধাঙ্গুলির সংযোগ স্থাপন করে মোমোকাকে ডাকতে লাগলাম সমস্বরে। নিজেদের ছেলে মানুষতে প্রথমটায় তো আমাদের হাসি পেয়ে যাচ্ছিল বারে বারে। পরিমল তখন একটু ছদ্ম রাগ দেখিয়ে বলল, আমরা খেলছি যখন একটু না হয় সিরিয়াসলি খেলি, না হলে কিন্তু আবার সেই মোমোকা ম্যাডাম রাগ করবেন যে। সবাই মিলে হেসে উঠেছিলাম আমরা, কিন্তু তারপর একটু সিরিয়াস হয়েছিলাম সকলেই। যাই হোক, মোমোকে ঠিক কতবার ডাকতে হবে তা আমাদের জানা ছিল না। আমরা ডেকেই চলেছি এক মনে। মোমবাতির শিখাই আলোর একমাত্র উৎস। আমাদের নিজেদেরকেই সেই অল্প আলোয় বিদঘুটে দেখতে লাগছে। ছায়াগুলো অনিয়মিতভাবে কেঁপে কেঁপে উঠছে। অনেকক্ষণ ডাকতে ডাকতে মনে বিরক্তির ভাব স্পষ্ট হচ্ছে। দূর,
জানাই তো আছে কিচ্ছু হবে না, সব বেকার বুজরুকি, এইভাবে আর কতক্ষণ? আমি আমার বিরক্তির কথাটা মুখে আনতে যাব, এমন সময় হঠাৎ বৃত্তাকার দড়িটায় যেন প্রাণের স্পন্দন জেগে উঠল। কুণ্ডলি পাকানো সাপের মতো নাড়াচাড়া করতে লাগলো সেটা। ঘটনার আকস্মিকতায় আমাদের বাকস্ফূর্তি হলো না। তারপর যেটা শুরু হলো তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। বিকট একটা আর্তনাদের শব্দে কানে তালা ধরে গেল, আর প্রায় সাথে সাথেই শক্তিশালী ভূমিকম্পের মতো একটা ভয়ঙ্কর আন্দোলন আমাদের মুড়ির টিনের মতো ঝাঁকাতে লাগলো। আশ্চর্য এই যে আমরা তিনজন বাদে, অর্থাৎ ঘরের কোনো নির্জীব বস্তুর মধ্যে কিন্তু সেই আন্দোলনের বিন্দুমাত্র প্রভাব দেখা গেল না। কিন্তু কি আশ্চর্য, আমাদের তিনজোড়া চোখের সামনেই আমার চিরপরিচিত ঘরটা ক্রমশ পাল্টে যেতে লাগলো। সেই ভয়ঙ্কর আলোড়ন যখন থামলো, ততক্ষণে আমরা জানি না কি উপায়ে স্যাঁতস্যাঁতে একটা অন্ধকার ঘরে পৌঁছে গেছি। অনেকদিন বন্ধ থাকা ঘরে যেমনটা থাকে ঠিক সেই রকম ভ্যাপসা একটা গন্ধ নাকে এসে ঝাপটা মারল প্রথমেই। সামান্য সময়ের মধ্যেই সেই গন্ধটাকেও ছাপিয়ে গেল বিবমিশা জাগানো আষ্টে একটা গন্ধ। একটু ধাতস্থ হতেই আর এক দফা অবাক হওয়ার পালা। ঘরটা আমূল পাল্টে গেলে কি হবে? মোমবাতিটা আর সেটাকে ঘিরে বৃত্তাকার দড়ির অংশটা একই রকম রয়ে গেছে। মোমবাতিটা দৈর্ঘ্যে সামান্য কমেছে কেবল। আপাত অবাস্তব এতগুলো ঘটনাকে পরপর চোখের সামনে ঘটতে দেখে মনের মাঝে এতক্ষণে ভয়টা বেশ জাঁকিয়ে বসেছে আমাদের। বিশ্বাস অবিশ্বাসের সীমারেখাটাই কেমন যেন ঝাপসা হয়ে এসেছে। আতঙ্ক এমন চেপে বসেছিল যে খেলার নিয়মগুলি ভুলতে বসেছিলাম। খেয়াল হতে তাকিয়ে দেখি আমার আর সাত্তকীর বুড়ো আঙুল এখন অবধি সংযুক্ত রয়েছে বটে, কিন্তু সাত্তকীর সাথে পরিমলের নেই। সম্ভাব্য পরিণতির কথা ভেবে শিউরে উঠলাম। প্রথম থেকেই বেনিয়ম হয়েছে খেলায়। গলা শুকিয়ে আসছে ভয়ে, নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি। আধো আলো ছায়ায় কারোর মুখই পরিষ্কার দেখা যাচ্ছে না। ধরা গলায় কোনো মতে বললাম, সময় কম, চল চল কাজে লেগে পড়ি। নিজের গলাটাই কেমন যেন অচেনা ঠেকলো কানে। আবার তিনজন বুড়ো আঙুলে সংযুক্ত করে সেই আলো ছায়াতেই খুঁজতে লাগলাম মমকার হারানো আঙুল। আতঙ্ক মিশ্রিত স্বরে সাত্তকী হঠাৎ বলে উঠল, ও পরিমল, আস্তে! এত জোরে আঙুল চেপে ধরেছিস কেন? মনে হচ্ছে তো যেন ছিঁড়ে যাবে হাতটা। আর তোর হাতটাই বা এত বরফের মতো ঠান্ডা কেন? প্রমাদ গুনলাম আমি। গোড়াতেই খেলার নিয়ম ভেঙে ফেলেছি আমরা। জানি না কি ভয়ানক পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। ভাবনার ঘোর কাটল পরিমলের বিকৃত হাসির শব্দে। যে ছেলেটা বাংলা আর ইংরেজি ছাড়া আর কোনো ভাষাই ঠিক করে বলতে পারে না, হিন্দিটাও যার বিলো অ্যাভারেজ, তার মুখেই বিজাতীয় কি একটা ভাষার অনর্গল ফুলঝুরি ফুটতে লাগলো। গলার স্বরটাতেও অপার্থিব রোষের উন্মাদনা। সর্বাঙ্গ ভয়ে নীল হয়ে আসতে লাগলো আমার। একটা পাশবিক শব্দ বের হয়ে এলো পরিমলের মুখ থেকে। আর সাথে সাথেই একটা ভোঁতা শব্দ। অসহ্য যন্ত্রণায় কোকিয়ে উঠেছে সাত্তকী। টান মেরে হাত ছাড়িয়ে নিয়ে নিজের বাঁ হাত দিয়ে ডান হাতটা চেপে ধরেছে সে। আমাদের তখন তাকাতেও ভয় লাগছে, তবু চোখের কোণ দিয়ে বেশ দেখতে পেলাম পরিমলের হাতে চকচক করছে একটা ধারালো ভোজালি। সেটার রক্তের স্বাদ পেয়েছে সত্য। মাথার ভেতর থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, পালাও পালাও এখান থেকে। কিন্তু পালাবো কোথায়? এই মৃত্যু পরিচয় সম্পূর্ণ অচেনা। আতিপাতি করে একটা দরজা খুঁজে পাওয়ার চেষ্টা করতে লাগলাম আমরা। ফলস্বরূপ নিরেট অন্ধকারের দেওয়ালে ধাক্কা খেতে লাগলাম বারে বারে। পেছন থেকে হিংস্র অপার্থিব একটা গর্জন আর মর্মভেদী আর্তচিৎকার ভেসে আসতে লাগলো।
মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলাম নিরাপদ দূরত্বে পৌঁছাবার। মাঝের সময়টা ঠিক কি হলো আমার মনে নেই, কিন্তু শেষে এক সময় একটা দরজা খুঁজে পেলাম। নতুন একটা ঘর, কেউ নেই ঘরটাতে, নীলচে একটা আলো জ্বলছে সেখানে। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে ঘরটায় ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। ঘরটা যেন চেনা চেনা লাগছে, পুরোটা না হলেও কিছুটা যেন আমার নিজের বেডরুমের মতো দেখতে। বিছানায় পড়ে আছে সেই ডায়েরিটা, হ্যাঁ, যেটা আপনি পড়ছেন এখন। কি মনে হতে দরজাটার দিকে চোখ গেল, দেখলাম দরজা বলে সেখানে কিচ্ছুটি নেই, এক রাশ অন্ধকার কেবল। আমার মনে পড়ে গেল মাথায় তীব্র আঘাত, আর তারপর একের পর এক ধারালো অস্ত্রের কোপে অসহ্য যন্ত্রণায় চেতনা হারাবার কথা। সে চেতনা আর সশরীরে ফেরেনি, ফিরবে কি করে? শরীরটা ততক্ষণে রক্ত মাংসের ডেলায় পরিণত হয়েছে। নিজে চোখকে বিশ্বাস করতে পারেন না নীলাম্বর পাকরাশি, কারণ এরপর ডায়েরিতে লেখা রয়েছে। কি ভাবছেন মিস্টার পাকরাশি? বিদেহী আত্মা ডায়েরি লিখল কি করে? সেই প্রশ্নের উত্তর আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই মরণ খেলা একটা নেটওয়ার্কিং এর মতো, জানেন। মর্মান্তিক মৃত্যুর পরও বিদেহী আত্মার মুক্তি নেই, যদি না সে তার জায়গায় অন্য কাউকে বদলি হিসেবে দিতে পারে। আপনি বুদ্ধিমান, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। ক্রমশ সমস্ত কিছু ঝাপসা হয়ে আসতে থাকে পাকরাশির দৃষ্টির সম্মুখে। থানা, সহকর্মী, সমস্ত কিছুই বুদবুদের মতো মিলিয়ে যেতে থাকে। অন্যদের দৃষ্টিতে সম্পূর্ণ আনকোরা একটা ডায়েরি হাতে নিয়ে তিনি তীব্র একটা আলোড়ন অনুভব করেন। পরিচিত জগৎটা অস্পষ্ট হতে হতে মিলিয়ে যেতে থাকে। মিষ্কালো অন্ধকারের দেওয়াল ঘিরে ধরে তাকে। অন্ধকারের ক্রমবর্ধমান একটা চক্রের আবির্ভাবে আলোর শেষ চিহ্নটুকু অন্তর্নিহিত হয়েছে ইতিমধ্যেই। এখন মিষ্কালো আধারে ঢেকে গেছে চারিপাশ। অন্ধকারের উপাদানে রচিত এক অজগর যেন মরণ পাশে জড়িয়ে ধরে শ্বাস বন্ধ করে দিচ্ছে তার। তারপর একটা প্রচন্ড গতিময়তা আচ্ছন্ন করল মিস্টার পাকরাশির সম্পূর্ণ অস্তিত্বটাকে। একটা অনন্ত অতুলান্ত সুড়ঙ্গ পথে ভরহীন তরঙ্গের মতো অবিশ্রান্ত ছুটে চলা কেবল। সে অনন্ত যাত্রাপথের না আছে কোনো নির্ধারিত আরম্ভ, না আছে কোনো পরিশেষ। অঙ্কুরিত নবপ্রাণের ক্রন্দন থেকে মৃত্যুর নির্নিমেষ নৈশব্দের দিকে এক বজ্ঞা ছুটে চলা। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, সমস্ত বোধের ঊর্ধ্বে এক নিঃসীম শূন্যতা। জীবন বা মৃত্যুর মতো কোনো সুনির্দিষ্ট অবস্থানই যেন আর নেই তার। এই নির্ণয়হীন অসহনীয় গতিময়তায় তিনি এখন একেবারে একা। অনেকক্ষণ নিষ্পন্দ অবস্থায় ডায়েরির দিকে মরা মাছের মতো দৃষ্টিতে পাকরাশিকে তাকিয়ে থাকতে দেখে একজন কনস্টেবল তাকে খানিক ডাকাডাকি করল। স্যার, ও স্যার, ডায়েরিটা তো ফাঁকা, কিচ্ছু লেখা নেই ওতে। কি এত দেখছেন বলুন তো? কিন্তু তার দিক থেকে বিন্দুমাত্র সারা শব্দ না পেয়ে কিছুটা হতচকিত হয়ে পড়ে সে। তারপর একটু সংকোচের সাথে তার কাঁধে হাত দিতেই কাটা কলা গাছের মতো ধপ করে পড়ে যায় মিস্টার পাকরাশির প্রাণহীন দেহটা। ডায়েরিটা আবার ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু লেখা নেই তাতে। কিন্তু সে অপেক্ষায় থাকবে নতুন শিকারের। সে মরণ ফাঁদে একবার আটকে পড়লে আর যে জগতে ফেরার উপায় থাকে না,
সেই শিকারকেও মুক্তি পেতে অপেক্ষা করতে হয় নতুন শিকারকে ফাঁদে ফেলার। তবেই সে মুক্ত হবে অনন্ত যন্ত্রণা ভোগ করার হাত থেকে। বিশ্বজোড়া এমন কতই ফাঁদ পাতা রয়েছে, কটার খবরই বা গোচরে আসে আমাদের? হ্যাঁ, কখন হঠাৎ জীবনে নেমে আসবে অচেনা অভিশাপ, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা এবার অবগাহন করব ভিন্ন একটি কাহিনীর অতলে। আসুন তবে শুরু করা যাক। সেদিন প্রিয়জিৎ বাবুর জন্মতিথি হওয়ায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের অগণিত শুভাকাঙ্ক্ষী মানুষদের শুভেচ্ছা বার্তায় জর্জরিত হচ্ছেন তিনি। খ্যাতির বিড়ম্বনা যাকে বলে, প্রিয়জিৎ বাবু অর্থাৎ প্রিয়জিৎ ব্যানার্জি দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম। তার শিল্পের যে কেবল দেশজোড়া সুনাম তাই নয়, বিদেশেও তার ছবির দারুণ কদর। অভিজাত চিত্র সংগ্রাহকেরা বেশ চড়া মূল্যেই তার অনবদ্য সৃষ্টিগুলো সংগ্রহ করেন। আধুনিক চিত্রশৈলীর সাথে অদ্ভুত একটা স্বকীয়তা মিশে বিমূর্ত চিত্রগুলিও জীবন্ত হয়ে ওঠে তার হাতের জাদু তুলির টানে। এই তো গত মাসেই জাপানের একটি বিশেষ আর্ট এক্সিবিশনের সম্মানীয় অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। প্রিয়জিৎ বাবু উপস্থিত হয়েছিলেন সেই গুণীজন সমাবেশে। প্রদর্শনীটিতে দেশ বিদেশের বিখ্যাত সব চিত্রকরদের আঁকা ছবির সাথে স্থান পেয়েছিল ওনার নিজের আঁকা বিশেষ পছন্দের একটি ছবি। অতি লৌকিক আলো ছায়ায় প্রকৃতির বুকে ফুটে ওঠা অর্ধনারীশ্বরের একটি অনিন্দ সুন্দর মূর্তি প্রাণ পেয়েছিল সেই ছবিতে। নানান দেশের শিল্প সমালোচকেরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন। অনেক চিত্র সংগ্রাহকেরাই বেশ মনে ধরেছিল ছবিটা। তারা উপযুক্ত মূল্য দিয়ে ছবিটা সংগ্রহ করতেও আগ্রহী ছিল। কিন্তু প্রিয়জিৎ বাবু সোজাসুজি জানিয়ে দেন সেই মুহূর্তে ছবিটি বিক্রি নেই। তিনি একটা সিরিজ পরিকল্পনা করেছেন, সেটি সম্পূর্ণ হলে তবেই গোটা সিরিজের বিক্রির বিষয়টা তিনি চিন্তা করে দেখবেন, তবে তার আগে নয়। অগত্যা যাদের ছবিটা সংগ্রহের ইচ্ছা ছিল ব্যর্থ মনোরথ হতে হয় তাদের সকলকেই। সবকিছুই ভালোভাবে চলছিল। প্রদর্শনীটার একেবারে শেষ পর্বে এসে হঠাৎ তালটা কেটে গেল। একজন শীর্ণকায় জাপানি বৃদ্ধ এসেছিলেন সেই প্রদর্শনীতে। মুখে তার অজস্র বলিরেখা, শুকনো খয়াটে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু বয়সটা যে ঠিক কত তা অনুমান করা শক্ত। অনেকক্ষণ একদৃষ্টে ছবিটির দিকে তাকিয়েছিলেন। তারপরেই হঠাৎ করে প্রায় কোনো ভূমিকা ছাড়াই প্রিয়জিৎ বাবুকে তাঁরই আঁকা ছবিটা দেখিয়ে অদ্ভুত সব অবাস্তব কথা বলতে আরম্ভ করলেন তিনি। ছবিটিতে যে প্রতিকৃতিটি আঁকা রয়েছে তার বিভঙ্গ ও প্রেক্ষাপটের একটা বিশেষ অংশ মিলিয়ে নাকি একটি অশুভ চিহ্নের আকৃতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর শুধু তাই নয়, সেই অশুভ চিহ্নের নাকি একটি বিশেষ আনুপাতিক পরিমাপও রয়েছে। প্রথমে তিনি পরিমাপটি সম্পর্কে জানালেন, আর তারপর কি আশ্চর্য, হাতে কলমে স্কেল মেপে দেখিয়েও দিলেন সেই নির্দিষ্ট আনুপাতিক মাপই রয়েছে বটে ছবিটিতে। বৃদ্ধ মানুষটি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বিশিষ্ট শিল্পী বিব্রত হচ্ছেন দেখে আয়োজকরা সেই বৃদ্ধকে এক্সিবিশন হল থেকে একরকম জোর করেই বের করে দেন। তারপর প্রিয়জিৎ বাবুর কাছে ক্ষমাও চেয়ে নেন ওনারা। স্যার, লোকটা বোধহয় পাগল। স্যার, এরকম একটা অনভিপ্রেত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। স্যার, অনুগ্রহ করে কিছু মনে করবেন না স্যার। কিন্তু অশক্ত সেই বৃদ্ধের আশ্চর্য বৈপরীত্যযুক্ত উজ্জ্বল চোখ দুটো প্রিয়জিৎ বাবু কিছুতেই ভুলতে পারছিলেন না। বৃদ্ধের বিড়বিড় করে বলে চলা শেষ কথাগুলো অনুরণিত হতে থাকে তার কানে। ও ছবি ভালো নয়,
নষ্ট করে ফেলুন ছবিটা, নষ্ট করে ফেলুন, না হলে নরই, মাজুক্য নরই। মাজুক্কু নরুই অর্থাৎ অভিশাপ, শয়তানের অভিশাপ। পুরো সফরটা বেশ ভালোভাবে কাটলেও শেষের ঘটনাটা প্রিয়জিৎ বাবুর মনে কাঁটার মতো বিঁধে রইল। কুসংস্কার তার নেই, তিনি কোন রকম অপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাসও করেন না, কিন্তু তবুও তার মনটা কেমন যেন তিত হয়ে রইল। তিনি বেশ অনুভব করলেন একটা কালো ছায়া যেন তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। জনসমাবেশে অনুভূতিটা তেমন ভাবে বোঝা না গেলেও যখনই তিনি একা থাকছেন তখনই যেন সেই অজ্ঞাত ছায়া মূর্তিটা তার খুব কাছাকাছি নিবিড়ভাবে অবস্থান করছে। কিন্তু তিনি পিছন ফিরে আর কিছুই দেখতে পাচ্ছেন না। সবটাই কি তবে দুর্বল মনের অলিক কল্পনা? নিশ্চয়ই তাই। মনকে শক্ত করলেন প্রিয়জিৎ বাবু। দেশে ফিরে কাজের মধ্যে ডুবে গেলেন। আবার ধীরে ধীরে ঘটনাটা ভুলতেই বসেছিলেন তিনি। অনেক দিন পর আবার সেই স্মৃতিটা টাটকা হয়ে উঠল। তার জন্মদিনে সেই সুদূর জাপান থেকে একটা পার্সেল এসেছে। বেশ অবাকই হলেন তিনি। বাইরের বর্ণাঢ্য চকচকে মোড়কটা খুলে ফেলতেই প্রিয়জিৎ ব্যানার্জির চোখে পড়ল পিচবোর্ডের কভারের সাথে একটা চিরকুট আটকানো রয়েছে। প্রেরকের নাম মাতসুদা আকিরো। জাপানের সফরটাতে অনেকের সাথেই আলাপ পরিচয় হয়েছিল বটে, কিন্তু এই নামটা ঠিক মনে পড়ল না তার। তবে প্রেরক তার ডিটেলস, ঠিকানা, জন্মদিন সব নির্দিষ্টভাবে জানেন যখন, তখন নিশ্চয়ই আয়োজকদের মধ্যেই বিশিষ্ট কেউ হবেন। জন্মদিনের শুভেচ্ছা বার্তা সহ একটি ছোট্ট উপহার পাঠানো হয়েছে। প্রেরক নিজেকে প্রিয়জিৎ বাবুর গুণমুগ্ধ ভক্ত বলেও পরিচয় দিয়েছেন। কভারটা খুলে উপহারটা দেখলেন তিনি। একটা জাপানি পুতুল, তার হাতে অনেকগুলো তুলিদানিতে বিভিন্ন মাপের পেন্টিং ব্রাশ। বাহ, দারুণ তো! উপহারটা বেশ অভিনব লাগলো তার। পুতুলটাকে কি সুন্দর দেখতে, অদ্ভুত মায়াময় চোখ দুটো। কে পাঠিয়েছে ভেবে যে খুঁতখুঁতে ভাবটা ছিল, সেটা এই ভালো লাগার অনুভূতিতে নিমেষেই উধাও হয়ে গেল। সৌজন্যের খাতিরে এত দূর থেকে উপহার যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানানোটা আশু কর্তব্য বলে মনে হলো প্রিয়জিৎ বাবুর। ইতিমধ্যেই হাসিমাটো ইচিরো অর্থাৎ চিত্র প্রদর্শনীটির প্রধান আয়োজক যিনি ছিলেন, তিনি প্রিয়জিৎ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেছেন। তবুও আরও একবার যোগাযোগ করে দু একটা কথার পর আকিরোর কথা জানতে চাইলেন তিনি। কিন্তু আশ্চর্যের কথা এই যে হাসিমোটো জানালেন ওই নামে কাউকেই তিনি চিনেনি না। উপহারটার বিষয়ে আর কিছু বলতে পারলেন না প্রিয়জিৎ বাবু। সঙ্গত কারণেই উপহার প্রেরকের পরিচয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো তার মনে। কিন্তু সেই অস্বস্তিটা সত্ত্বেও উপহারটা তার মনে একটা জায়গা করে নিয়েছে। অন্যান্য যে সমস্ত ছবির কাজ প্রিয়জিৎ বাবুর হাতে ছিল সেগুলো শেষ হয়েছে ইতিমধ্যেই। এবারে তিনি তার পছন্দের ছবির সিরিজটায় হাত দেবেন বলে ভাবছেন। জন্মতিথির সেই শুভ দিনেই কাজ শুরু করবেন এমনটা মনস্থ করেছিলেন তিনি। কিন্তু তার পরিকল্পনাটা ভাবনার স্তরেই থেকে গেল, রূপায়িত হতে পারল না। কারণ মনটা তার বেশ ভালো রকমই বিক্ষিপ্ত হয়েছিল। তাই জন্যই প্রতি ক্ষণে মনোসংযোগে ব্যাহত হচ্ছিলেন তিনি। নতুন উপহার পাওয়া তুলিদানি অর্থাৎ জাপানি পুতুলটার দিকে বারবার মন চলে যাচ্ছিল তার। আর যতবার দৃষ্টি পড়ছিল পুতুলটার মুখের দিকে, ওই মায়ামাখা মুখখানার প্রতি তার আকর্ষণ ততই যেন আগে চেয়ে আরো বেশি করে তীব্রতর হয়ে উঠছিল।
অজগরের সম্মোহিনী দৃষ্টির নাগপাশে যেমন তার শিকার একবার জড়িয়ে গেলে আর তা কাটাতে পারে না, ঠিক তেমনি অসহায় অবস্থা হয়ে উঠছে যেন প্রিয়জিৎ বাবুর। তার চিন্তা চেতনার মূলগত নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে। অথচ কি আশ্চর্য, ঝিম ধরা ভালো লাগার অনুভূতিটা তিনি বেশ উপভোগী করছেন। কিভাবে যে দিনটা কেটে গেল সেটা তিনি বুঝতেই পারলেন না। সন্ধ্যা নামতেই একটা তীব্র ক্লান্তি বোধ তাকে আচ্ছন্ন করে ফেলল। তার দেহের সমস্ত শক্তি কি যেন হরণ করে নিয়েছে। ক্ষুধা তৃষ্ণার অনুভূতিগুলো পরাস্ত হলো প্রগাঢ় অবসন্নতার কাছে। ঘুমে তার চোখ বুজে এলো। চেতনার জগৎটার উপর হঠাৎই একটা জবনিকা নেমে এলো যেন। কতক্ষণ তিনি নিঃসারে ঘুমিয়েছেন সেই সময়ের কোনো নির্দিষ্ট পরিমাপ জানা নেই তার। ঘুমটা কেন যে ভেঙে গেল সেটাও বুঝতে পারলেন না তিনি। তারপরে যখন নিজের পরিবর্তিত অবস্থানটা বুঝতে পারলেন তখন বিস্ময়ের কোনো সীমা রইল না তার। প্রিয়জিৎ বাবু ঘুমের মধ্যে কখন যে বেডরুম থেকে তার ছবি আঁকার ঘরটিতে এসে পড়েছেন তা তিনি জানেন না। somnambulism? না, ঘুমের মধ্যে চলাফেরা করবার বিকার তো তার আগে কোনোদিন ছিল না। মাথাটা ভীষণ ভারী হয়ে রয়েছে তার। ঘরটা একটা অচেনা ফুলের গন্ধে ক্রমশ ভরে উঠছে না? হ্যাঁ, ধীরে ধীরে গন্ধটার তীব্রতা যেন আরো বাড়ছে। হ্যাঁ, উনি নেশা ধরানো সেই গন্ধ যে সেটাকে গভীর শ্বাসে আপন করে নিতে ইচ্ছা হচ্ছে তার। খানিকটা ধাতস্থ হওয়ার পর তার হঠাৎ স্মরণ এলো এই ঘরটার আলোটা ঘুমোতে যাওয়ার আগে তো নিভিয়ে দিয়েছিলেন তিনি। তবে তবে ঘরটায় এতক্ষণ যে হালকা নীলচে আলোটা জ্বলছে সেটা কোত্থেকে আসছে? জাপানি তুলিদানিটার দিকে চোখ যেতেই ভয় ও বিস্ময়ের যুগপৎ মিশ্র অনুভূতিতে প্রিয়জিৎ বাবুর স্নায়ুগুলো তড়িতাহত হলো। তিনি দেখলেন তুলিদানির পুতুলটা নীলচে সবুজ মায়াবী আলোয় জ্বলছে। আলোটা স্থির নয়, হৃদযন্ত্রের সংকোচন প্রসারণের যেমন একটা নির্দিষ্ট ছন্দ থাকে ঠিক তেমন স্পন্দনশীল সেই আলো। আরো আশ্চর্যের বিষয়, পুতুলটার সুন্দর মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। একরাশ কালো চুলে মুখটা ঢেকে রয়েছে তার। সাপের ফনার মতো বাতাসে আন্দোলিত হচ্ছে তার চুলগুলো। কিন্তু কিন্তু এই যে অসম্ভব। সকালেই তিনি দেখেছেন কোঁকড়ানো অল্প দৈর্ঘ্যের চুল পুতুলটার। রাতারাতি কোন মায়া বলে নিষ্প্রাণ পুতুলের সেই চুল পরিসরে এতটা বেড়ে উঠল যে তা পুতুলটার গোটা মুখটাকে ঢেকে দিতে পারে। তাছাড়া জানলা বন্ধ থাকায় এই ঘরে এমন জোরে বাতাস ঢোকা অসম্ভব যাতে পুতুলের চুলটা অমন অবিন্যস্ত হয়ে যেতে পারে। কি সব হচ্ছে তার সঙ্গে তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। পুতুলটাকে ভালোভাবে দেখার জন্য সেদিকে খানিকটা এগিয়ে যান তিনি। আর ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের কণ্ঠে জাপানি ভাষায় একটা ছড়া শুনতে পান। অর্থ কিছুই বোঝা যায় না ছড়াটার, কিন্তু তীক্ষ্ণ আর অস্বাভাবিক মিষ্টি সুরেলা কণ্ঠে কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে চলেছে ছড়াটা। ফুকিৎসুনা জেনচুনো কারেনো শরীনো উতা। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই প্রিয়জিৎ বাবুকে একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করতে থাকে। তার মনে হয় বাইরে থেকে নয়, কে যেন তার অনুভূতির অন্তঃস্থলে ছড়া শব্দগুলিকে ঢেলে দিচ্ছে তাঁরই ভেতর থেকে। মাথার শিরাগুলো দপদপ করতে থাকে তার। হঠাৎ মনে হয় ছড়াটা আপনা থেকেই বোধগম্য হচ্ছে যেন। অনুভূতির যেমন নির্দিষ্ট ভাষা থাকে না, অথচ বোধের পরিসরে তা স্থান করে নেয়, এও অনেকটা সেই রকমই। ছড়াটা যেন বলতে চাইছে, অশুভ চিহ্নে তার জয়গান আবহন করে শোবে তারে প্রাণ
শোনিত নিবেদনে তার আগমন, আদেশ পালনে পূজা অনুক্ষণ, সবটুকু জুড়ে তারই শাসন। অনুচরে সবে ঘিরে থাকে তারে, শত্রু রাখে না, খুঁজে খুঁজে মারে। পালাতে চেয়েও না, মুক্তি তো নেই, জীবিত বা মৃত সবটুকু সে অভিশাপ সাথে রাখে সে বেঁধে। সমস্ত উল্টো পাল্টা কথাগুলোর কি অর্থ হতে পারে তা ভেবে পান না প্রিয়জিৎ বাবু। অবশ্য ভাবার বিশেষ সময়ও পাননি তিনি, কারণ এতক্ষণ ছড়াটার গুঞ্জন তাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিন্তু এখন তার চোখের সামনে তুলিদানির পুতুলটির মুখ থেকে চুলগুলো সরে যাচ্ছে। বলা ভালো, পুতুলটি যেন জীবন্ত হয়ে উঠে ঘাড় ঝাঁকিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে নিজে থেকেই। যে সুন্দর গন্ধটায় ঘরটা এতক্ষণ সুরভিত হচ্ছিল, সেটার পরিবর্তে অমঙ্গলের বার্তাবহ একটা দুর্গন্ধে ঘরটা ভরে উঠছে ক্রমশ। ধীরে ধীরে পুতুলটার মুখটা আবারও স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এ কি? হঠাৎ করে আকারে বড় হতে শুরু করেছে পুতুলটা। বড় হতে হতে একটা পূর্ণাঙ্গ মানুষের আকার নিচ্ছে সেটা। সেই সুন্দর মুখটা তো আর নেই, পরিবর্তে হাজারটা কাটা কুটি ভরা এক কুৎসিত রক্তাক্ত মুখ। বড় ভয়ঙ্কর ভাবে আকর্ণ চেরা ঠোঁটের মধ্যে থেকে দেখা যাচ্ছে ঝকঝকে ধারালো দাঁতগুলো। সাপের মতো দ্বিখণ্ডিত লকলকে জিভটা আন্দোলিত হচ্ছে এক কদর্য ভঙ্গিমায়। হাতে থাকা বেশ বড় আকারের কাঁচিটায় ধাতব শব্দ করে চলেছে বারবার। নিজের অজান্তেই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে প্রিয়জিৎ বাবুর মুখ থেকে। অগণিত অনৈসর্গিক কণ্ঠের খলখল হাসির শব্দেই ঘরটা ভরে ওঠে যেন। আর চেতনা ধরে রাখতে পারেন না প্রিয়জিৎ বাবু, অজ্ঞান হয়ে যান তিনি। জ্ঞান যখন ফিরল প্রিয়জিৎ বাবুর, তখন বেশ বেলা হয়ে গেছে। মাথাটা তার ভার হয়ে আছে। সূর্যের কড়া আলোয় গত রাতের সমস্ত কিছুকেই একটা বিশ্রী দুঃস্বপ্ন ভাবা চলত, যদি না তিনি বেডরুমের পরিবর্তে তার আকার ঘরে জ্ঞান ফিরে পেতেন। তবে পুতুল সহ তুলিদানিটিকে স্বাভাবিক অবস্থায় দেখে সেটার গত রাতের ভয়াবহ রূপটা কল্পনাও করা যায় না। ধীরে ধীরে উঠে বসতে গিয়ে তার চোখ পড়ল একটা ক্যানভাসের দিকে। গতকাল অনেক চেষ্টা করেও মনের স্থিরতার অভাবে তার সৃষ্টিকে ফুটিয়ে তোলা হয়নি। কিন্তু সেই ক্যানভাসটা তো ফাঁকা নেই। পরিবর্তে জাপানি কিংবদন্তির এক মূর্তিমান আতঙ্ক চিত্ররূপে ফুটে উঠেছে সেখানে। কুচি সাকে ওন্না। তবে সাধারণত তাকে যে রূপে কল্পনা করা হয়, সেই ছবিটি তার চেয়েও ভয়াবহ। সেই কান অবধি চেরা ঠোঁটের বিভৎসতার সাথেই সারা মুখ রক্তাক্ত, ক্ষত বিক্ষত। চোখে নারকীয় প্রতিহিংসা ধিক ধিক করে জ্বলছে। গত রাতে সেই বিভীষিকাকে যেমন দেখেছিলেন ঠিক সেই রকম। সর্পসুলভ দ্বিখণ্ডিত জীব বের হয়ে এসেছে মুখগহ্বর থেকে। সে বিভৎস। কোনো ছবি কি জীবন্ত বিভীষিকার মতো এতটা ভয়ঙ্কর হতে পারে? পাশেই থাকা অনিন্দ সুন্দর অর্ধনারীশ্বরের ছবিটির পাশে বড়ই বেমানান এই বিভীষিকার চিত্রায়ন। না,
অভিশপ্ত পুতুলটাকে এখনই দূর করে দিতে হবে। আর রাতারাতি ভোজবাজির মতো তৈরি হওয়া এই ভয়ঙ্কর ছবিটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন তিনি। কিন্তু ছবিটা ছিঁড়তে গিয়েই হাতে কি যেন একটা চটচটে তরলের অনুভব হলো তার। কোন শয়তানি সম্মোহনে তিনি সেই ভয়ঙ্কর ছবিটা এঁকেছিলেন তা তিনি জানেন না। তবুও ভাবলেন হয়তো রং শুকায়নি, সেটাই হয়তো হাতে লেগে গেছে। কিন্তু না, তা নয়। তার ঘ্রাণেন্দ্রিয় হাতে লেগে থাকা যে আষ্টে গন্ধটা চিনতে পারল, তাতে তার ভুলটা ভাঙতে সময় বিশেষ লাগলো না। আতঙ্কের একটা চোরা স্রোত সেই দিবালোকেও অনন্ত সলিলা নদীর মতো বইতে শুরু হলো তার রক্তবাহে। কোনো রকমে সাহসে ভর করে পুতুলটাকে হাতে তুলে নিলেন প্রিয়জিৎ বাবু। কাঁপা কাঁপা হাতে একটা প্লাস্টিকে মুড়ে ফেলতে যাওয়ার আগেই চোখ গেল পুতুলটির হাতে ধরা তুলিগুলোর দিকে। ব্রাশগুলোতে কালচে লাল রক্ত জমাট বেঁধে রয়েছে। যাক, অশুভ পুতুলটাকে দূর করা গেছে। প্লাস্টিকে ভরে সেই পুতুলটা আর ভয়ানক ছবিটার ছেঁড়া টুকরোগুলো আস্তে করে ফেলে দিয়ে এসেছেন প্রিয়জিৎ বাবু। কেবল আসার সময় একটা বিস্ত্রী দেখতে কালো কুকুর গড়গড় শব্দ করে হিংস্রভাবে তেড়ে এসেছিল। কুকুরটাকে তিনি এ পাড়ায় আগে কখনো দেখেননি। সে যাই হোক, অভিশপ্ত পুতুলটা থেকে মুক্তি তো পাওয়া গেল, সেটাই অনেক। শরীরটা ক্লান্ত লাগছে। আজকের দিনটা একটু বিশ্রাম নেবেন, তারপর কাল থেকে নতুন উদ্যমে কাজ করা যাবে। তিনি পুতুলটাকে বিদায় করে বাড়ি ঢুকতে না ঢুকতেই চারিদিক কালো করে মুষলধারে বৃষ্টি নামল। যদিও বর্ষাকাল, তবুও এই তো একটু আগে রোদ ঝলমলে দিন ছিল। প্রকৃতির খেয়াল বোঝে কার সাধ্য। প্রিয়জিৎ বাবু ফ্রেশ হয়ে একটা আর্ট ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে একটু লম্বা হয়ে শুলেন। গত রাতের ক্লান্তি আর ঠান্ডা আবহাওয়ায় চোখটা কখন লেগে এসেছে নিজেও জানতে পারেননি তিনি। হঠাৎ একটা বিজাতীয় অনুভূতিতে তন্দ্রা ছুটে গেল তার। তার মনে হলো সে যেন ঝুঁকে পড়ে এক দৃষ্টি তারই দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখ খুলতেই তেমন কিছুই দেখতে পেলেন না। কি মনে হতে হঠাৎ সিলিং এর দিকে তাকাতেই মুখটা ছ্যাদ করে উঠল তার। একটা ছায়া, অনেকটা কুকুরের মতো আকৃতির, কিন্তু কিন্তু কিছু একটা অমিল আছে। কি সেটা? কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই ছায়াটা উধাও হয়ে গেল। তার কি মানসিক বিকৃতি ঘটেছে, নাকি দিবা স্বপ্ন দেখছেন তিনি? চোখ রগড়াতে গিয়ে কবজির কাজটা অসহ্য যন্ত্রণা করে উঠতেই চেয়ে দেখলেন, সাথে সাথেই দারুণ আতঙ্কে হাত পা অবশ হয়ে এলো তার। কবজির কাজটায় সেই বিশেষ আটকোনাযুক্ত অশুভ চিহ্নটার উল্কি কেউ যেন নিখুঁত আনুপাতিক মাপে খোদাই করে দিয়েছে। এখনো কয়েক ফোঁটা টাটকা রক্ত গড়িয়ে নামছে সেই ক্ষত মুখ থেকে। হঠাৎ মনে হলো ফিসফিস করে কারা যেন কথা বলছে নিজেদের মধ্যে। স্পষ্ট করে শুনতে পাওয়া যায় না, তবু মনে হয় গম্ভীরভাবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত তারা। মাঝে মাঝে চাপা কিন্তু কৌতুকপূর্ণ হাসিও শোনা যেতে থাকলো। ওরা ওরা কারা তা জানেন না প্রিয়জিৎ বাবু। তিনি কেবল সজ্ঞানে অনুভব করতে থাকেন তার চারপাশের পরিবেশটা খুব দ্রুতই পাল্টে যাচ্ছে। একটা মায়াময় আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে সমস্ত কিছু। সময়ের কোনো হিসাব নেই। দেওয়াল ঘড়িটা কখন যে বন্ধ হয়ে গেছে তাও তিনি জানেন না। মুঠো ফোনটা কাল থেকে চার্জে দেওয়া হয়নি, অফ হয়ে গেছে সেটাও। হঠাৎ করেই অনেকগুলো কুকুর কোথায় যেন করুণ সুরে কাঁদতে লাগলো।
কান্নার শব্দটা এতটাই জোরে শোনা যাচ্ছে যেন সেটা ঘরের মধ্যে থেকে আসছে মনে হচ্ছে। এতদিনের চেনা পরিচিত ঘরটাকে কেমন যেন অচেনা অচেনা ঠেকতে লাগছে। এই ঘরের অধিকার যেন তাঁর নয়, অন্য কারো। ঘরটায় মর্গের শীতলতা বিরাজ করছে যেন। যেমন হঠাৎ করেই কান্নাটা শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করে থেমেও গেল সেটা। সামান্য সময়ের বিরতি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটুকু শুনতে পাচ্ছেন প্রিয়জিৎ বাবু। আকস্মিকভাবেই একটা শিকারী কুকুর এত জোরে ডেকে উঠল যে হৃদযন্ত্রটা প্রায় গলার কাছে উঠে আসার উপক্রম হলো তার। সেই হিংস্র পাশবিক শব্দটার প্রাবল্য প্রাণীটির আকার সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা দেয়, আর সেটা আদেও সুখকর নয়। উপর্যুপরি এতগুলো অনৈসর্গিক ঘটনায় স্নায়ুতন্ত্রের উপর ভীষণ রকম চাপ সৃষ্টি হয়েছে তার। হাত পাগুলো অনিয়ন্ত্রিতভাবে কেঁপে কেঁপে উঠছে। একটা আগুনের হলকার মতো নিঃশ্বাসের স্পর্শ তার ঘাড়ে টের পেলেন তিনি যেন। তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপর যেন কোনো নিয়ন্ত্রণই আর নেই। সারা দেহ অদৃশ্য বাঁধনে কে যেন বেঁধে ফেলেছে। কোনো রকমে পিছনে ফিরলেন, আর সাথে সাথে দেখতে পেলেন সেই বিভীষিকাকে, একটা দৈত্যকায় মিশমিশে কালো কুকুর। না না, ঠিক ঠিক কুকুর নয়। দেহটা কুকুরের মতো হলেও মুখটা একটা মানুষের। সেই সতর্ক করতে চাওয়া বৃদ্ধের মুখটা যেন কেটে বসানো হয়েছে কুকুরের মাথার বদলে। একই রকম উজ্জ্বল চোখে চেয়ে রয়েছে সে তারই দিকে। ঘর ঘরে অপ্রাকৃতিক স্বরে সে বলে উঠল, আপনাকে আমি সাবধান করেছিলাম, নষ্ট করে ফেলতে বলেছিলাম ওই অশুভ চিহ্নের ধারক ওই ছবিটাকে। আপনি কিন্তু শুনলেন না আমার কথা। ঈর্ষা, মোহ আর অহমিকার ফাঁদে পড়েছিলেন আপনি। আর এই তিনটি পাপই ওই শয়তানের প্রধান অবলম্বন। আমি আগেই এই শয়তানি ফাঁদে পড়েছি, তাই তো সতর্ক করেছিলাম আপনাকে। অবশ্য আপনাকে সতর্ক করতে চাওয়ার অপরাধে আমায় ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছে। এই দেখুন মৃত্যুর পরও কি অভিশাপ বহন করে বেড়াচ্ছি আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলতে থাকে, প্রথমে মায়ার প্রভাবে বিভ্রান্ত করে সেই শয়তান, তারপর মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে দেয়। তবে যতক্ষণ পর্যন্ত সেই শয়তান রক্তের অনুপানে অশুভ চিহ্নটি কোনো হতভাগ্যের দেহে খোদাই না করে, ততক্ষণ তার সুযোগ থাকে অশুভ ধারকটিকে নষ্ট করে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। কিন্তু সেই সুযোগ আপনি নিজ দোষে হারিয়েছেন। আপনার দেহে রক্তের আলপনাতে খোদাই হয়েছে সেই অশুভ চিহ্ন। এখন আর উপায় নেই পালানোর। প্রস্তুত হন ভয়ঙ্কর পরিণতির জন্য। মনুষ্য কণ্ঠে এতক্ষণ কথা বললেও এবারে হারহিম করে দেওয়া পাশবিক একটা গর্জন বের হয়ে আসে সারমেয় দৃশ্য অভিশপ্ত জীবটার মুখ থেকে। আতঙ্কের শিহরণ ছাপিয়ে একটা অনুশোচনার কষ্ট গলায় দলা পাকাতে থাকে প্রিয়জিৎ ব্যানার্জির। সেদিন একবার ভেবেছিলেন বৃদ্ধের সমস্ত কথা শুনবেন তিনি, কিন্তু তাঁর অহমিকা সেই সিদ্ধান্তের বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। সেই অত্যন্ত মিষ্টি কিন্তু অস্বস্তিকর কণ্ঠের ছড়াটাও এখন আবার শোনা যাচ্ছে, সাথেই একটা ধাতব শব্দ। তরল অন্ধকারের কোণে একটা গাঢ়তর অন্ধকার ক্রমশ এগিয়ে আসছে প্রিয়জিৎ বাবুর দিকে। না, সময় নেই, পালাতেই হবে তাকে। প্রাণ ভয়ে দেহের সমস্ত শক্তি এক করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গেলেন তিনি। কিন্তু কোথায় দরজা?
একটা নিরেট অন্ধকারের দেওয়ালে ধাক্কা খেলেন তিনি। আবারও প্রচেষ্টা, বারংবার প্রচেষ্টা, কিন্তু ফলাফল অপরিবর্তিত। ক্যাচ ক্যাচ শব্দের ধাতব সংঘর্ষটার উৎসস্থল আরো কাছাকাছি এগিয়ে আসতে লাগলো। মর্মান্তিক অন্তিম পরিণতির অসহায় অপেক্ষায় থাকা প্রিয়জিৎ বাবু দেখতে পেলেন কাঁচি হাতে ধাতব শব্দ সহযোগে যে মূর্তিমান আতঙ্ক ওনার দিকে ধীরে ধীরে কিন্তু এক অমুখ পদক্ষেপে এগিয়ে আসছে। তার বিভৎস চেরা মুখটায় একটা ক্রূঢ় হাসি ফুটে উঠেছে। চোখ দুটোয় নির্নিমেষে জ্বলছে জিঘাংসার আগুন। তার মনে পড়ে গেল ছড়ার অনুভব করা পংক্তিগুলো। পালাতে চেয়েও না, মুক্তি তো নেই, জীবিত বা মৃত সবটুকু সে অভিশাপ সাথে রাখে সে বেঁধে। হয়তো মর্মান্তিক মৃত্যুর পরেও প্রিয়জিৎ বাবুর মুক্তি ঘটবে না। হয়তো ওই বৃদ্ধের মতোই নরকের অভিশাপ বহন করতে হবে তাকে অনন্তকাল ধরে। অবশ্য ভাবনার অবকাশ বিশেষ মিলল না। তার আগেই অগণিত না মানুষের ফিসফিসে কণ্ঠ শুনতে শুনতে অসহ্য যন্ত্রণায় আধার নেমে এলো তার দু চোখে। এইভাবেই বারে বারে নানান ভাবে শয়তানি ফাঁদের গ্রাসেই হারিয়ে যায় এই বুড়ি পৃথিবীটার অগণিত মানুষ। তাদের আর খোঁজ মেলে না, কিন্তু তাদের পরিণতি হয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি মনে করলেন গল্পটা এখানেই শেষ? এটা কোনো গল্প নয়, এটা একটা অভিশপ্ত বাস্তব। গল্প তো এখনো বাকি। এতক্ষণ আপনারা কথকের দৃষ্টিভঙ্গিতে দুটি অভিশাপের ঘটনা জানলেন। আপনারা কি জানেন এই গল্পের সাথে আপনারাও জড়িয়ে রয়েছেন? তাহলে গল্পের অন্তিম ভাগ আপনাদেরকেই জানাই। আমি এসেছিলাম উৎস ভট্টাচার্যের স্বপ্নে এবং তাকে আবিষ্ট করি আমার এই অভিশাপে, যার দরুন সেই গল্পটি লিখতে বাধ্য হয়েছিল। এবং সময়ের কালচক্রে সেই গল্প এসে পড়ে এই উপস্থাপনার হাতে, এবং আমার এই অভিশাপের অভিসন্ধিতে জড়িয়ে যায় নির্মাল্য, কুন্তল, সুমন, রমাকান্ত, প্রীতম, ইন্দ্রনীল, সৌমদেব, শুভঙ্কর এবং নম্রতা। আজকে আপনারাও সেই অভিশাপের মধ্যেই আবিষ্ট হলেন, ঠিক যেমনটি চেয়েছিলাম আমি। সাবধান, আপনারা আজকের থেকে সাবধানে থাকা শুরু করুন।
কারণ আপনাদের ঠিক পিছনেই কিন্তু রয়েছে এই অচেনা অভিশাপ।